আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সামনে হলো গুচ্ছ ভর্তি পরীক্ষা। এই শেষ সময়টাতে এলোমেলো করে পড়ে আমি কখনো ভালো করতে পারবো না। তার জন্য তোমাকে যেই জিনিসটা বুঝতে হবে সেটা হলো কোন টপিকগুলোকে বেশি বেশি প্রায়োরিটি দিতে হবে, কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, কোন জায়গাগুলোকে বেশি গুরুত্ব দিতে হবে, এই জায়গাগুলো নিয়ে তোমাকে কাজ করতে হবে। গুচ্ছের বায়োলজি প্রশ্ন অ্যানালাইসিস করতে গিয়ে আমি সবচেয়ে বেশি অবাক হয়েছি যে এমন দুইটা ছক থেকে প্রতিবার প্রশ্ন আসার একটা চান্স থাকে। এই দুইটা ছক মোটামুটি একটা চ্যাপ্টারের পুরো একটা অংশকে রিপ্রেজেন্ট করে। মানে ধরো আমি প্রথম ছক যেটা দেখাবো, ওই ছকটা হলো রক্ত সঞ্চালন থেকে, ওই ছকটা রক্ত সঞ্চালনের একটা পুরো পার্টকে রিপ্রেজেন্ট করতেছে। আরেকটা ছক আমি নিচে উদ্ভিদ সাহিত্যত্ব থেকে, এই ছকটা আবার উদ্ভিদ সাহিত্যত্বের একটা বড় অংশকে রিপ্রেজেন্ট করতেছে। তার মানে একটা ছক পড়লে তুমি আশেপাশে অনেকগুলো জিনিস কমপ্লিট করে ফেলতেছো। অনেক ইনফরমেশন একসাথে পড়ে পড়ে মনে রাখার চেয়ে ছক দিয়ে মনে রাখাটা অনেকটাই সহজ। এই একটা ছক থেকে দেখা যায় যে কম বেশি প্রত্যেকবার দুইটা তিনটা প্রশ্ন আসেই আসে। তো এই ছকটা কেউ যদি একটু ভালো মতো পড়ে এবং ভালো মতো এই ছকটা একটু শিখে যায়, তাহলে তার আর কিচ্ছু লাগবে না ভাইয়া। এমন দুইটা ছক নিয়ে আজকে কথা বলবো আমি। এই দুইটা ছক পড়লে বায়োলজিতে মোটামুটি তোমার 3 মার্কের মতো কমন পেয়ে যেতে পারো। কি কি আছে এই ছকের মধ্যে দেখো। এই হলো একটা ছক, এটা হলো কিসের, রক্ত সঞ্চালন থেকে। রক্ত সঞ্চালনের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, তারপরে কি আছে দেখো, অনুচক্রিকা। এই এদের দেখো প্রকারভেদ থেকে শুরু করে শ্বেত রক্তকণিকা, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল, লিম্ফোসাইট, মনোসাইট। তোমরা জানো যে দানাদার অদানাদার এইভাবে। আমি কিন্তু মানে বায়োলজি টিচার না, জাস্ট অ্যানালাইসিসটা আমি তোমাকে দেখাচ্ছি। তার পাশাপাশি হলো যে সংখ্যার মধ্যে প্রতি ঘন মিলিমিটারে দেখো কিভাবে আছে, কি অনুপাতে আছে। এই সংখ্যার চাইতে বেশি পরীক্ষা আসে উৎস স্থলটা খুবই ইম্পর্টেন্ট তোমার জন্য, খুবই ইম্পর্টেন্ট। আরেকটা কি আসে বলতো, প্রকারভেদটা আসে, কোনগুলা দানাদার কোনগুলা অদানাদার। এটা কিভাবে জানি আমরা মনে রাখতাম যে দানাদার মানে ছোট, অদানাদার মানে বড়। এটা তোমাদের রাকিব ভাইয়া ভালো জানে, রাকিব ভাইয়া পড়াবে ইনশাল্লাহ, ঠিক আছে। জুলজিতে এখনো ম্যারাথন হয় নাই, তখন পড়াবে। আর একটা জিনিস হলো কি, আয়ুষ্কালটা খুবই ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। আয়ুষ্কালটা গঠন বৈশিষ্ট্য না পড়লেও চলবে, বাট কাজটা ভালো মতো পড়তে হবে। তার মানে এখান থেকে কি কি পড়তে হবে দেখো। এখান থেকে উৎসস্থলটা, প্রকারভেদ, এই যে উৎসস্থল, প্রকারভেদ, তারপরে কাজ আর আয়ুষ্কাল তো ম্যাক্সিমাম টাইমে দেখবা যে লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল হলো 120 দিন পরীক্ষা আসে, অনুচক্রিকার আয়ুষ্কাল হলো 5 থেকে 9 দিন পরীক্ষা আসে, অনুচক্রিকার কাজ পরীক্ষা আসে, দেখবে সব সময় আসতেছে। তারপরে যে এই যে ইউসিনোফিল, বেসোফিল, অ্যালার্জি প্রতিরোধে সাহায্য করে কি ইউসিনোফিল, এগুলা পরীক্ষা কিন্তু বারবার আসতে থাকে। তার মানে এই ছকটা যে কতটা ইম্পর্টেন্ট এটা বুঝতেই পারতেছো। এর পাশাপাশি দেখো এই যে লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, অনুচক্রিকার মধ্যে একটা পার্থক্য আছে। এই ছকটা একটু নিজ দিয়ে পড়ে ফেলবা। এখানের মধ্যে যে জিনিসটা হেল্প করবে তোমাকে, এই যে দেখো এইখানের মধ্যে যে জিনিসটা হেল্প করবে কি, সেটা হলো যে মোটামুটি এক কথা হলো কি, নিউক্লিয়াস থাকে কোথায়, নিউক্লিয়াস থাকে না কোথায়, একটু এগুলো দেখবা তাহলেই হবে। তার মানে এই দুইটা ছক পড়লে মোটামুটি এখান থেকে দেখবা যে 1 মার্ক চলে আসে পরীক্ষার মধ্যে, 1 বা 2 মার্ক প্রায় টাইমে চলে আসে ইনশাল্লাহ। তো তুমি যদি একটু এই ছকটা ভালো মতো পড়ো তাহলে ইনশাল্লাহ মানে অ্যাটলিস্ট বায়োলজিতে এই ছক থেকে 1 মার্ক তোমার কমন চলে আসতেছে। এরপরের একটা ছক আছে C3 আর C4 উদ্ভিদ, খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। এই ছকটা দেখো, এই ছকের মধ্যে কি কি আলোচনা আছে দেখো। এইখানের মধ্যে পার্থক্যটা আছে। এই পার্থক্যের এই পয়েন্টগুলো একটু মনে রাখবা কষ্ট করে, কিচ্ছু না। আর উদাহরণটা ভাইয়া, উদাহরণটা খুবই ইম্পর্টেন্ট। নিচের কোনটি C4 উদ্ভিদ, নিচের কোনটি C3 উদ্ভিদ, পরীক্ষায় প্রচুর আসে ভাইয়া। তার মানে C3 উদ্ভিদ কোনগুলা, C4 উদ্ভিদ কোনগুলা, উদাহরণগুলো একটু মনে রাখবা। আর একটা জিনিস কি, এই যে ট্রান্সঅ্যানাটমি থেকে শুরু করে, কার্বন ডাই অক্সাইডের ঘনত্ব থেকে শুরু করে উৎপত্তিস্থলটা খুবই ইম্পর্টেন্ট। সালোক সংশ্লেষণের হারটা কার কম আর কার বেশি একটু মনে রাখবা। আর একটা জিনিস মনে রাখবা, এখানের মধ্যে দেখো কার্বন ডাই অক্সাইডের ঘনত্বের মধ্যে দেখো যে সালোক সংশ্লেষণের জন্য দেখো এখানে যেই পয়েন্টগুলো আছে একটু এগুলো মনে রাখবা। এগুলো বারবার দেখবা ঘুরে ফিরে আসতে থাকে এই ছক থেকে। আর একটা জিনিস আসছে কি, এই যে ট্রান্সঅ্যানাটমির মধ্যে দেখো পাণ্ডুশীত গিরে মেসোফিলিয়া কোষে পৃথক কিছু থাকে না, এখানে একটু এগুলো একটু মনে রাখবা, ঠিক আছে। আর মোটামুটি তেমন কিছু মনে রাখা লাগবে না। আর উৎপত্তিটা একটু মনে রাখবা। দেখো এই ছক কিন্তু পড়তে বেশিক্ষণ লাগে না ভাইয়া, তুমি যদি একটু মনোযোগ দিয়ে একটু সময় দিয়ে পড়ো তাহলে কিন্তু তোমার একটা ছক কমপ্লিট হয়ে যাচ্ছে, 1 মার্ক এখান থেকে পেয়ে যাচ্ছ। আরেকটা ছক আছে নিচে, এই ছকটাও ইম্পর্টেন্ট, যেটা অনেকেই হয়তো বা খেয়াল করে না। এই ছকটা কি, ক্যালভিন চক্র এবং হ্যাসো-স্লেক চক্রের মধ্যে পার্থক্য। এইখানের মধ্যে আর এইখানের মধ্যে পার্থক্য কি দেখো, এইটা C3 C4 এর মধ্যে পার্থক্য। এইখানের মধ্যে যেটা হয় কি, একটু দেখো ভাইয়া, ফটো রেসপিরেশন কি হয়, ঘটে নাকি ঘটে না, প্রাথমিক কার্বন ডাই অক্সাইডের গ্রহিতা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া। জিজ্ঞেস করে ক্যালভিন চক্রের মধ্যে প্রাথমিক বা প্রথম কার্বন ডাই অক্সাইড গ্রহিতা কোনটা, দেখো এই যে দেখো রাইবোজ 1,5 বিসফসফেট। আরেকটা এখানে কি আছে, ফসফেনল পাইরুভিক অ্যাসিড, কার ক্ষেত্রে, হ্যাসো-স্লেক চক্রের ক্ষেত্রে। তারপর হলো যে এখান থেকে ক্লোরোপ্লাস্টটা
ধরনটা, তারপর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড কার্বক্সিলের প্রথম স্থায়ী দ্রব্য কোনটা, খুবই ইম্পর্টেন্ট। ক্যালভিন চক্রের মধ্যে প্রথম স্থায়ী ইয়াটা হলো কি 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড বা পিজিএ, আর এটা কি অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, তার মানে কি ও এ, মানে এই এইখানের মধ্যে C3 কেন হয়েছে, এখানে 3 কার্বন বিশিষ্ট, এটা হলো 4 কার্বন বিশিষ্ট। এই জিনিসগুলো তুমি যদি মনে রাখতে পারো, আর কি লাগে ভাইয়া, এই ছক যদি তুমি 2টা ছক একটু ভালো মতো পড়ো, 3 মার্ক তোমার কমন চলে আসতে পারে। অনেকে বলতেছে যে ভাইয়া আমার দ্বারা মনে হয় চান্স হবে না ভাইয়া, আমি তো এতদিন পড়ি না ভাইয়া। তুমি একটু এই জায়গাগুলো দেখো না, কোন জায়গাগুলো থেকে বারবার আসে, তোমার চিন্তা করা লাগবে না। তুমি যদি এরকম ভিডিও চাও কমেন্ট বক্সে জানাও ভাইয়া, এইরকম টাইপের যে ফিজিক্স থেকে শুরু করে, কেমিস্ট্রি থেকে শুরু করে, ম্যাথ থেকে শুরু করে, কোন সাবজেক্টগুলো ইম্পর্টেন্ট, কোন শখগুলো ইম্পর্টেন্ট, কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, যেগুলো পড়লে বারবার পরীক্ষা প্রশ্ন আসে, এগুলো আমি সব ভিডিও দিব ইনশাল্লাহ, সব কিছু গুছিয়ে দিব। তুমি শুধু বলবা ভাইয়াকে যে ভাইয়া এই টাইপের ভিডিও দেন, কমেন্ট বক্সে শুধু জানাও। আর একটা বিষয় হলো যে ভাইয়া কোনোদিনও এখনো সেকেন্ড টাইমের কথা মাথায় আনবা না ভাইয়া। অনেকে সেকেন্ড টাইম নিয়ে এখন থেকে চিন্তা করো, কিসের সেকেন্ড টাইমের কথা চিন্তা করো, আগে ফার্স্ট টাইমে চান্স পাও ভাইয়া। তোমার ফার্স্ট টাইমে চান্স না পেলে তুমি দেখবো যে সেকেন্ড টাইম তোমার জন্য ধোঁয়াশা, কি পরিমাণ ধোঁয়াশা হয়ে যাবে তোমার চিন্তার বাইরে। আমরা তো এই যে সেকেন্ড টাইম ব্যাচগুলো বিগত মানে পড়াচ্ছি না, বছরের পর পড়াচ্ছি না, আমরা তো জানি স্টুডেন্টের মেন্টালিটি কিরকম থাকে, কি পরিমাণ কঠিন স্ট্রাগলের মধ্যে দিয়ে যায়। সেকেন্ড টাইমের কথা এখন কেন মাথায় আনবা ভাইয়া? আমরা কিন্তু একদম শূন্য থেকে সেকেন্ড টাইমের প্রস্তুতি, একদম জিরো থেকে একদম পুরা টপ কোয়ালিটি একদম গুছানো কোর্স আনে। কিন্তু আমি তোমাকে একটা কথা বলবো ভাইয়া, একটা কথা বলবো, সেকেন্ড টাইম নিয়ে এখন কোনো মাথায় কিচ্ছু আনবে না। তোমার আগে টার্গেট থাকবে যে ফার্স্ট টাইমে তুমি আগে ভালো করা, একটা চান্স নিশ্চিত করা, তারপর সেকেন্ড টাইম নিয়ে যা মন চায় তা তুমি চিন্তা করতে পারো। তোমার যদি মনে হয় যে না ফার্স্ট টাইমে আমি এখন চান্স পেয়েছি, এর চেয়ে ভালো কিছু আমি ডিজার্ভ করি, তাহলে সেকেন্ড টাইমের প্রস্তুতি নাও, কোনো সমস্যা নেই। বাট তোমার পায়ের নিচের মানিটা স্ট্রং করা লাগবে ভাইয়া। আর জাস্ট তারপর হচ্ছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, ইসলামিক ইউনিভার্সিটি আছে, বরিশাল ইউনিভার্সিটি আছে, জাতীয় কবি কাজী নজরুল ইউনিভার্সিটি আছে, কত কিছু আছে ভাইয়া। কেন তুমি অযথা করবা? জাস্ট ভাইয়ের কথাগুলো মেনে চলো, এই পয়েন্টগুলো একটু ভালো মতো করো, তাহলেই হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।